শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদাজি এবং বিবেকানন্দের চরণে প্রণাম জানাই। এখানে যারা উপস্থিত গুরুজন আছেন তাদের আমার প্রণাম জানাই। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই। আর যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। তো হ্যালো, আমি পুরো প্রোগ্রামটা শুরু করার আগে তোমাদের একটু বলবো যে তোমরা নিজেদের মধ্যে কথা বলে প্রোগ্রামটাকে দীর্ঘায়িত করো না, কারণ পরপর 4টে বিষয়ের ক্লাস হবে। সুতরাং সময় সংক্ষিপ্ত, আমরা সময় যথাযথভাবে ব্যবহার করতে পারি সেই দিকে আমাদের নজর দিতে হবে। বিষয়টা হলো যে আমাদের এই প্রোগ্রামটা সিজিপি, তোমরা সবাই খুব ভালো ছাত্রছাত্রী, তোমাদের যেন বারবার এই আমার বকাটা না দিতে হয় যে ক্লাসের মাঝখানে কথা বলুন। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি সুযোগ দেবো তোমাদের, তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। আর বাইরে গিয়ে যখন বাড়ির দিকে রওনা হবে তখন নিজেদের মধ্যে আলোচনা করবে। এখানে তো ইংলিশ মিডিয়াম কেউ নেই, তাই তো? কেউ আছো? ঠিক আছে। তো বেসিক্যালি স্লাইড গুলো ইংরেজিতে রয়েছে, আমি বাংলা প্রতিভাষা তোমাদের সবাইকে বলে দেবো। তোমরা একটা কলম নিয়ে থাকতে পারো, কলম বা প্যাড তোমাদের দেওয়া হয়েছে, কলম আর খাতা নিয়ে রাখতে পারো, তাহলে বাংলা প্রতিভাষা গুলো তোমরা লিখে ফেলতে পারো। তো আমরা শুরু করি। দেখো, এখানে অনেক স্যার, কলেজের স্যার বলছিলেন যে এটা শুধুমাত্র যে জয়েন্ট এন্ট্রান্স বা কম্পিটিটিভ যাই বলো না কেন, নিট জয়েন্ট এন্ট্রান্স নয়, আজকাল বিভিন্ন ভালো কলেজের এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু হয়। বিভিন্ন বড় বড় কলেজে তোমরা যখন এখান থেকে পাস করে যাবে, বিভিন্ন কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। সেজন্য আমরা বিষয়টাকে একটু অন্যভাবে ধরি। আমরা সবাই কম্পিটিটিভ, অর্থাৎ যেখানে কিনা আমাদের এমসিকিউ ফেস করতে হবে, আর যেগুলো আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে মান অর্থাৎ কোশ্চেনের মান তার থেকে একটু বেশি হবে। তো আমি শুরু করছি। দেখো, প্রথম স্টেপ, প্রথম যে স্লাইডটা রয়েছে এখানে কি বলা হয়েছে যে যে কোনো একটা প্রশ্ন, ধরো তোমাদের যদি যে কোনো একটা প্রশ্ন দেওয়া হয় বিষয় কেন্দ্রিক, সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, বায়োলজি হতে পারে, হোয়াটএভার ইট মে বি। তো প্রথম স্টেপটা কি? আমি একটা প্রশ্ন পড়লাম, প্রশ্ন মানে একটা ঘটনা, প্রশ্ন মানে একটা ঘটনা, একটা ছেলে এই করছিল, একটা ছেলে ওই করছিল, হ্যানা তেনাই, এগুলো কিছু কথা, আনুষঙ্গিক একটা গল্প। তাহলে প্রথম আমাদের গল্প থেকে কি করতে হবে? গ্র্যাব দ্য কোয়েশ্চেন কোর, অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, মূল কথা। তোমরা যেমন করো না, ওই একটা পুরো প্যারাগ্রাফ করে তার সার সংক্ষেপ বের করো, তেমনি প্রশ্নটা পড়ে তার সার সংক্ষেপটা বের করাটা হচ্ছে প্রথম কাজ। দরকার হলে যে যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে তার নিচে দাগ দিয়ে দাও, আন্ডারলাইন করো। তার মানে এইগুলো আমাদের বেসিক জিনিস। কত জোরে দৌড়চ্ছে না, 30 কিলোমিটার পার আওয়ার, এই বেগ, এটা আমাদের দেওয়া আছে। কি কি ডেটা, কি কি তথ্য আমাদের দেওয়া আছে তার তলায় একটা দাগ দিয়ে। দিস ইজ ফার্স্ট স্টেপ। সেকেন্ড, লক ইনটু দ্য কি কনসেপ্ট। মানে তোমরা অনেকগুলো চ্যাপ্টার পড়েছো, সেই চ্যাপ্টারের অনেকগুলো বিভাগ, মনে করো তড়িৎ চুম্বকত্ব একটা চ্যাপ্টার, ইলেকট্রোম্যাগনেটিজম, তার একটা সাব বিভাগ হচ্ছে বায়োট-স্যাভার্ট ল। তোমাকে ওই ঘটনাটা পড়ে বুঝে নিতে হবে যে ওটা কোন উপবিভাগ থেকে দেওয়া হয়েছে, মানে সঙ্গে সঙ্গে ওইটার ইন্টারলকিং হবে ব্রেন। প্রথমে কি করলে? প্রথমে ডেটাগুলো দেখলে, তারপর দেখলে যে কোন চ্যাপ্টার কোন বিভাগের উপবিভাগ থেকে ওটা দেওয়া হয়েছে, সেটাকে রাখবে। and then make it click। মানে কি? মানে হচ্ছে ওই উপবিভাগের কোন ফর্মুলা বা কোন রাশিমালা তুমি ব্যবহার করবে, দ্যাট ইজ ফিক্সড। এই তিনটে স্টেপ, এটাকে আমরা
এডুকেশনের ভাষায় বলি সাইকোমোটর। এই সাইকোমোটর যত তাড়াতাড়ি এক একজন, ধরো এ বি সি ডি চারজন আছে, তার মধ্যে সি এর হয়তো সাইকোমোটরটা অ্যাক্টিভ বেশি, মানে সে বেশি পড়াশোনা করেছে, তো তার ক্ষেত্রে এই তিনটে স্টেপ সংগঠন করতে যতটা সময় লাগবে, তার বিয়ের হয়তো তার থেকে একটু কম বেশি লাগলো, এর আর একটু কম লাগলো, এতেই কিন্তু কম্পিটিটিভ এক্সামে বিচার হয়ে যায়। নেক্সট স্লাইডটা দেখো, এখানে কতগুলো লাইন আমি লিখেছি। ইন এক্সাম ইট ইজ নট অ্যাবাউট হাউ মাচ ইউ নো, ইটস অ্যাবাউট হাউ স্মার্ট ইউ আনসার। মানে তুমি কতগুলো আনসার করবে। দরকার হলে 15টা চ্যাপ্টার আছে, সবাইকে 15টা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে না, 12টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার, 15টা, 12, যটা খুশি তুমি চ্যাপ্টার তৈরি করো, কিন্তু মনে রাখবে ওই 12টা চ্যাপ্টারের কোনো প্রশ্নের উত্তর যেন তোমার ছুটে না যায়। অর্থাৎ ওই 12টা চ্যাপ্টারের প্রশ্ন আমি 12টা চ্যাপ্টারই করবো, বাকি যেগুলো আমার বাদ হয়ে গেছে, যেগুলো আমি তৈরি করতে পারিনি, দরকার নেই, এখানে দরকার নেই সেটা, কিন্তু ওই 12টা চ্যাপ্টারের কোনো প্রশ্ন যেন আমার ভুল না হয়। নেক্সট, কোয়ালিটি বিটস কোয়ান্টিটি। আমি অনেক প্রশ্ন করলাম কিন্তু তার মধ্যে প্রচুর ভুল ভাল করে দিয়ে গেল, সেটা কোনো কাজের কথা নয়, কারণ নেগেটিভ মার্কিং আছে কম্পিটিটিভ পরীক্ষায়, সেই জন্য আমি যে কটা করব সে কটা সঠিক করব, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ডোন্ট ফিল দ্য স্পেস, ফিল দ্য মাইন্ড। মানে আমি পরীক্ষার হলে ওয়েমার শিটে তো গোল্লা পাকায়, তো আমি বাইরে এসে বন্ধুদের বললাম, জানিস আমি 30টার মধ্যে 30টাই গোল্লা পাকিয়ে এসেছি, কিন্তু কটা গোল্লা সঠিক গোল্লা আর কটা গোল্লায় রসগোল্লা হবে সেটা কিন্তু জানি না। সেই জন্য আমি ভাবছি পরীক্ষার হলে বেরিয়ে এসে আমি বললাম যে আমি মোটে 15টা করেছি, কিন্তু বন্ধুরা এটা জানে না যে ওই যে 15টা করেছি ওই 15টা কিন্তু অ্যাবসলিউট কারেক্ট, ওখানে আমাকে কেউ হাত দিতে পারবে। সুতরাং কতটা করলাম এটা বড় কথা নয়, কতটা সঠিক করলাম, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। লাস্ট ওয়ান, অ্যাকিউরেসি ইজ দ্য গোল, নট জাস্ট অ্যাটেম্প। মানে তুমি কটা করলে তা নয়, কটা সঠিকভাবে করলে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটাই অধিক গুরুত্বপূর্ণ। কটা সঠিক করলাম, কটা করলাম, আমি 10টার মধ্যে 10টা করে দিয়েছি না, 10টার মধ্যে 10টা করে দেখা গেল হয়তো 5টা ভুল হয়েছে, তার থেকে বলা ভালো আমি 5টা করেছি কিন্তু 5টাই সঠিক, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি এই স্লাইডটার মাধ্যমে। তো চলো আমরা, তোমাদের তো জানানো হয়েছে যে তোমাদের একটা কিউআর কোড দেওয়া হয়েছে, সেই কিউআর কোডের মধ্যে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন পেপার পাবে, ফিজিক্সের 3টে, কেমিস্ট্রির 3টে, ম্যাথমেটিক্সের 3টে, বায়োলজির 3টে। তো আমি একটা সেশনে সেট 2 আলোচনা করেছি, সেট 2 কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন পেপারের সেট 2। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন পেপার সেট 1, অর্থাৎ সেট 1 কোশ্চেন পেপারটা আমরা আলোচনা। ফিজিক্সের সেট 1 20টা এমসিকিউ, এই 20টা এমসিকিউ দেখা যাক কটা করতে পারি। প্রথম প্রশ্ন যেটা তোমাদের এরকম একটা, দেখো, কনসিডার 2 ফিজিক্যাল কোয়ান্টিটিস। আচ্ছা, বাংলা এখানে বেশি লোক, আমি বাংলাতেই বলি। দুটি ভৌত রাশি এ ও বি কল্পনা করা হলো, যারা পরস্পরের সঙ্গে ওই একটা সম্পর্ক দিয়ে সম্পর্কযুক্ত। ই এক্স টি এর মাত্রা দেওয়া আছে, শক্তি, দৈর্ঘ্য ও সমবায়ের সমতুল্য। এ বির মাত্রা, মানে এ বি মানে হচ্ছে এ গুণ বি। তো যখনই আমাদের এটা দেওয়া যাবে তখন দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড কোথায়, এক রিলেশন আর ই এক্স টি, এই 3টে আমাদের ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে আমরা সলভ করবো কি করে? দেখো, প্রথম সলভ করার নিয়ম হচ্ছে, আমরা জানি কি, আমরা জানি যে যদি দুটো রাশি বিভিন্ন মাত্রার থাকে তাহলে তাদের কখনো যোগ বা বিয়োগ করা যায় কি, তাদের গুণ বা ভাগ করা যায়, কিন্তু যোগ বা বিয়োগ তাদের করা যায় না। তাহলে দেখো এখানে আমরা কি করছি, বাঁদিকের যে মাত্রা সেটা হচ্ছে ই, শক্তির মাত্রা, সেটার মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। উপরে ছিল এক্স, তাহলে এক্স এর মাত্রা অবশ্যই হবে এল, কারণ দেখো এই যে বি এক্স স্কোয়ার, এক্স এর মাত্রা তো এল, তার মানে বি এর মাত্রা কি হবে, বি এর মাত্রা হবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি এল স্কোয়ার, তার মানে বি মাইনাস এক্স স্কোয়ার, এই গোটাটার মাত্রা হবে এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, কারণ এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার করলে তার মাত্রা কি হয়, এল স্কোয়ার। আর নিচে আমার কি পড়ে আছে,
নিচে পড়ে আছে কি ই ইন্টু টি। ই ইন্টু টি কি? ই হচ্ছে শক্তির মাত্রা, দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টি, আর টি হচ্ছে টাইম, টাইম বা সময়ের মাত্রা হচ্ছে টি। বাকিটা তো সূচকের নিয়ম, ইন্ডেক্সের নিয়ম, এটা আমার তোমাদের খুব একটা বোঝাবার কিছু নেই। বাকিটা ক্যালকুলেশন, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার প্লাস ওয়ান। তাহলে এ বি, এ এবং বি, এ বি যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কারোর কোনো প্রশ্ন আছে? আশা করি নেই। নেক্সট ওয়ানে চলে যাই। এখানে বলেছে দেখো, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ বডি, একটা সরল রৈখিক পথে কোনো একটা কণা টি সময় যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে টি কিউবের সঙ্গে সমানুপাতিক। কোন গ্রাফটা তোমার হবে? দেখো এখানে একটা অপশন দেওয়া আছে, এটা বি অপশন। এখানে গ্রাফটা কি আছে? চারটেই কিন্তু দেওয়া আছে, দেখো অ্যাক্সেলারেশন আর টাইম। তাহলে এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড কি? অতিক্রান্ত দূরত্ব টি কিউবের সঙ্গে সমানুপাতিক। দেখো আমরা যখনই সলভ করতে শুরু করব আমাদের কি দেওয়া আছে? এস প্রপোর্শনাল টু টি কিউব। তাহলে এস সমান সমান কে টি কিউব, কে হচ্ছে ভেদ ধ্রুবক। তারপর আমরা একটা ডিফারেন্সিয়েট করি, ভেলোসিটি মানে কি? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, ডিএস বাই ডিটি। তাহলে ডিএস বাই ডিটি করলে কি পাবো আমরা? 3kt স্কোয়ার। এখান থেকে আমরা চাই ত্বরণ। ত্বরণ মানে ভি এর আরেক ঘাত ডিফারেন্সিয়েশন, মানে ডিভি বাই ডিটি। তাহলে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটি করলে কি পাবো? 6kt। তাহলে আমরা কি পাচ্ছি? 6k তো একটা কনস্ট্যান্ট। তাহলে এ প্রপোর্শনাল টু টি। যখন আমরা বলি y প্রপোর্শনাল টু x, গ্রাফটা কিরকম হয়? লেখচিত্র কিরকম হয়? সরল রৈখিক এবং মূল বিন্দুগামী। তাহলে আগের ছবিতে কোনটা ছিল? আগের ছবিতে ছিল এরকম গ্রাফ। কোনটা ছিল? বি। তাহলে আনসার কি হবে? বি। বোঝা গেছে? নেক্সট, এম ভরের একটি ব্লক থিটা কোণে আনত একটি মসৃণ কিলকের ওপর, কিলক মানে আনত, কিলকের ওপর রাখা আছে চিত্রের মতো। কিলকটির ডান দিকে এ ত্বরণ প্রদান করা হল। এ এবং থিটার মধ্যে সম্পর্ক যাতে ব্লকটি কিলকের ওপর স্থির থাকতে পারে। কিলকের ওপর স্থির থাকতে পারে মানে ইনক্লাইন প্লেনের ওপর স্থির থাকতে পারে। তাহলে ইনক্লাইন প্লেন আর একটা বস্তু পড়ছে, সঙ্গে সঙ্গে আমরা ছবিটা আঁকার দিকে চলে যাই। ছবি আঁকতেই হবে কিন্তু। দেখো প্রথমে হচ্ছে এই যে ইনক্লাইন প্লেনের উপর ব্লকটা রয়েছে, তাহলে ওপরে রয়েছে কি? আর। এমজি কোথায় আছে? এমজি হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা একটু বড় স্ক্রিন হলে সুবিধা হতো। এইটা হবে এমজি কস থিটা আর এটা হবে এমজি সাইন থিটা। যেহেতু এই ইনক্লাইন প্লেনটাকে বাইরের দিকে একটা ত্বরণ দেওয়া হয়েছিল, এই দিকে একটা ত্বরণ দেওয়া হয়েছিল, তাহলে এর ওপর একটা সিউডো ফোর্স বা ছদ্ম বল, সেটা কি হবে? এই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে একটা ছদ্ম বল। ছদ্ম বল কোন দিকে তৈরি হবে? এই দিকে। ছদ্ম বল তোমরা কোথায় পড়েছো? কেউ বলতে পারো? এনিওয়ান চটপট বলো, নাহলে আমার সময় হয়ে গেলে কিন্তু এরা বাঁশি বাজিয়ে নামিয়ে দেবে। হ্যাঁ, নিউটন লস অফ মোশনের কোথায় পড়েছো আমাকে বলো তো? ছোট্ট জিনিস। হ্যাঁ, একজন 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 বলো, তাড়াতাড়ি বলো, একজন বলো, তাড়াতাড়ি বলো, আমি একটু সাহায্য করে দেবো। হ্যাঁ বলো বলো। অপকেন্দ্র বল। ওরে বাবা, এটা আমি জানি না। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? আচ্ছা আমি বলে দিই, দেখো তোমরা তারপর নিজেই কিন্তু মুখ নিচু করে হাসবে। লিফট। লিফটে আমরা কি পড়েছিলাম? সিউডো ফোর্স পড়িনি? লোকটার ওজন বেড়ে যাচ্ছে, লোকটার ওজন কমে যাচ্ছে, লোকটা কি মোটা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে নাকি? তাহলে ওটা কি ফোর্স? সিউডো ফোর্স, ছদ্ম বল। তাহলে আমরা পড়ি কিন্তু আমরা জিনিসটাকে রিলেট করি না। দিস ইজ কম্পিটিটিভ, নাথিং এলস। কোনো কঠিন জাদু মায়াজাল নয়, জাস্ট এই জিনিসগুলোকে যোগ করা মানেই হচ্ছে কম্পিটিটিভ। একটা লিফটে লোক উঠছে, তার ওজন বাড়ছে, কখনো কমছে, লোকটা কি মোটা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, এরকম কেস না তো? এরকম নয় তো? তাহলে যে বলটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ সিউডো ফোর্স, দ্যাট ইজ ছদ্ম বল। ওকে, তো এখানে হলো ছদ্ম বল, এটা হচ্ছে এম এ।
এবার এম এ কে এটা এটা যদি থিটা হয় তাহলে এটা একান্তর কোণ থিটা। চলো আবার কম্পোনেন্টে ভেঙে ফেলি, তাহলে এদিকেরটা হচ্ছে এম এ কস আর এদিকেরটা হবে উপরেরটা হবে এম এ সাইন। আমাদের শর্তটা কি বলেছিল? কিলকের ওপর বস্তুটা স্থির অবস্থায় থাকবে, দ্য বডি রিমেন কনস্ট্যান্ট বা রিমেন ফিক্সড অন দ্য ইনক্লাইন প্লেন। তার মানে খুব সোজা, এই ফোর্সটা আর এই ফোর্সটা সমান হবে, তবেই তো কিলকের ওপর ও ওঠানামা করতে পারবে না। আপস অ্যান্ড ডাউনস করবে কখন? ও উপরে উঠতে পারে যদি এই ফোর্সটা বড় হয়, ও নিচে নামবে কখন? যখন এই ফোর্সটা বড় হয়। তো ও উপরেও নামছে না নিচেও নামছে না, তার মানে এই দুটো সমান। এই দুটো সমান যদি হয়, এম জি সাইন থিটা মাইনাস এম এ কস থিটা ইকুয়াল টু 0, মানে তাদের লব্ধি বল শূন্য। বাকিটা অ্যালজেব্রা 5-6 এ। এই পাশটা সরিয়ে দিলে এ ইকুয়াল টু পেয়ে যাবে জি ট্যান থিটা। তাহলে ছদ্ম বল বা সিউডো ফোর্স সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো। তাহলে প্রথম আমরা ছদ্ম বল পড়ি কিন্তু লিফটিং, লিফট মোশন অফ দ্য লিফট, লিফটের গতি, সেটাই কিন্তু প্রথম ছদ্ম বল। যাই হোক, চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলেছে এম ভরের একটি গাড়ি স্থির বেগ নিয়ে এক্স অক্ষ বরাবর, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এক্স অক্ষ বরাবর চলমান। গাড়িটিকে এক্স ইকুয়াল টু 20 মিটার থেকে এক্স ইকুয়াল টু 30 মিটার পর্যন্ত নিয়ে যাওয়ার সময় এই ফোর্স, এটা হচ্ছে প্রতিঘাত বল প্রদান করা হলো। গতিশক্তির পরিবর্তন, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কোন ফর্মুলা লাগবে? আগে তো প্রথম প্রশ্নটা পড়েই আমরা বুঝতে পারবো, ওই যে 3টে স্টেপ বলেছিলাম, আগে প্রশ্নটা পড়েই আমরা বুঝবো এটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তির প্রশ্ন, রাইট। এবার আমরা উপবিভাগ বের করি। কোন কোন জায়গা এটা কোন জায়গা? ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা কি বলছি না, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, গতিশক্তির পরিবর্তন মানে কি? কৃতকার্যের পরিমাণ। আর কৃতকার্য মানে কি? এফ এক্স ইন্টু ডিএক্স। দেখো এবার এফ এক্স এর ভ্যালু কত? 0-0.1 এক্স, আর ডিএক্স টা বসে রইল। তাহলে -0.1 ও কনস্ট্যান্ট, ও কারোর সাথেও থাকে না পাঁচেও থাকে না, ও বেরিয়ে গেল। এবার পরে রয়েছে কি? এক্স ডিএক্স। এক্স ডিএক্স মানে কি? এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন করলে তার আপার লিমিট কত? 30, আর লোয়ার লিমিট কত? 20। তাহলে এখানে ভ্যালুটা বসালে এটা হচ্ছে 900/2, এটা 400/2, বাকিটা ক্যালকুলেশন। W ইকুয়াল টু -25 জুল। পরের অঙ্কটা মেরিগো রাউন্ড, মানে ওই যে নাগরদোলা টাইপের যেগুলো হরাইজন্টালি ঘোরে, সেটাকে মেরিগো রাউন্ড বলি। আর ব্যাসার্ধ এম ভরের বলায়াকৃতি একটি পাটাতন দ্বারা নির্মিত নাগরদোলা ওমেগা কৌণিক বেগ সহ ঘুরছে। এম ভরের একজন ব্যক্তি এটির উপর দাঁড়িয়ে আছেন। কোনো এক সময় ওই ব্যক্তি নাগরদোলার কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর লাফিয়ে নেমে পড়লেন। ওই ব্যক্তি নেমে যাওয়ার পর নাগরদোলার বেগ কত হবে? আমাদের ভ্যালু দেওয়া আছে 2 ওমেগা, ওমেগা বাই 2 0। তাহলে দেখো আমরা এখানে লজিকটা কি করেছি। প্রথমে লোকটা ছিল, নাগরদোলাও ছিল। এটা প্রথমে আমাদের জানতে হবে এটা কি, নাগরদোলা ঘুরছে, তার মানে সার্কুলার মোশন। আর যেহেতু লোকটা লাফিয়ে পড়েছে, তার মানে এটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। দেখো প্রথম ক্ষেত্রে কি হলো? I1, আই অফ রিং মানে ওই যে বলয় যেটা ঘুরছিল, প্লাস আই অফ পার্সন। তোমরা জানো যে জড়তার ভ্রামক হচ্ছে কি ইন্ট্রিনসিক প্রপার্টি বা স্বকীয় ধর্ম, সেই না সেটা যোগ হয়ে যায়। 5 কেজির ওপর যদি 2 কেজি বসাও তাহলে টোটাল ভর কত হয়? 7 কেজি। তাহলে ঠিক তেমনি ভাবে ইন্ট্রিনসিক প্রপার্টি হওয়ার জন্য আই অফ রিং প্লাস আই অফ পার্সন, তো এটা তো আই অফ রিং হচ্ছে এম আর স্কোয়ার, আর লোকটা তো এম ভরের, তাহলে তারও হচ্ছে এম আর স্কোয়ার, মানে 2 এম আর স্কোয়ার। তাহলে ইনিশিয়াল বা প্রারম্ভিক কৌণিক ভরবেগ কত? I1 ওমেগা, তাহলে 2 এম আর স্কোয়ার ওমেগা। লোকটা ওই চাকতি থেকে লাফিয়ে চলে গেল, তার মানে লোকটা ডিট্যাচ হয়ে গেল, এখন শুধু চাকতি ঘুরছে, লোক মাইনাস। তাহলে এখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এম আর স্কোয়ার। তাহলে অন্তিম কৌণিক ভরবেগ কত হবে? I2 ইন্টু ওমেগা এফ। I2 কে? শুধু রিং। তাহলে শুধু রিং হলে কত হবে? এম আর স্কোয়ার, আর এটা হচ্ছে ওমেগা এফ। সরি, তাহলে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই কি? LF ইকুয়াল টু LI।
ভ্যালু বসিয়ে দাও, দেখবে ওমেগা এফ ইকুয়াল টু 2 ওমেগা। তাহলে অপশন হচ্ছে ই। বোঝা গেছে? কোন প্রশ্ন? পরের প্রশ্নটা কি? পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের থেকে মুক্ত হওয়ার জন্য 2r ব্যাসার্ধে প্রদক্ষিণরত কোন উপগ্রহের প্রয়োজনীয় অতিরিক্ত বেগের মান হবে। পৃথিবীর ভর বলে দেওয়া আছে। আচ্ছা, কেউ একজন বলো তো এটা কোন চ্যাপ্টার? গ্র্যাভিটেশন। ফাইন। কোন সাব টপিক? কোন উপবিভাগ? হ্যাঁ, তাড়াতাড়ি একজন বলো না। হ্যাঁ বলো। মুক্তিবেগ। কারেক্ট। কারণ ও বলেছে তো যে একদম পৃথিবীর থেকে মুক্ত হওয়ার জন্য, বলেই দিয়েছে তো মুক্ত মানে মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি। আচ্ছা, এখানে তোমাদের বলে দিই, এই অঙ্কটাতে একটু আমাদের প্রিন্টিং মিস্টেক ছিল। এইখানটা তোমরা কিউআর কোডেও এই প্রশ্নটাই পাবে। এখানে একটা 2 হবে, কিন্তু এই যে 2r হবে, এ দেখতে পাচ্ছ লাল যে পয়েন্টারটা আমি দেখাচ্ছি, ওখানে একটা 2r হবে। তোমরা দরকার হলে এই এক্সপ্রেশনটা লিখে নাও। চলো এর সলিউশন করি। প্রথমে উপগ্রহটা ঘুরে বেড়াচ্ছে, তার মানে তার একটা অরবিটাল ভেলোসিটি হবে। তো অরবিটাল ভেলোসিটির ফর্মুলা কি? √gm/r। এখানে তো r ইকুয়াল টু 2r বলে দিয়েছে, r ইকুয়াল টু 2r বসালাম। নাও এসকেপ ভেলোসিটি এক্সপ্রেশন কি? মুক্তিবেগের এক্সপ্রেশন কি? √2gm/r। এখানে এটা বলে দিয়েছে কত? 2r। দেখো 2 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? √gm/r। তাহলে এই অ্যাডিশনাল ভেলোসিটি, তোমরা বুঝতেই পারছো যে এইটার তলায় 2 আছে, এটার তলায় 2 নেই, তার মানে এটা বড়, এটা ছোট। তাহলে অতিরিক্ত বেগ কত? √gm/r মাইনাস √gm/2r। তাহলে √gm/r কমন নিলে এটা 1/√2। তাহলে দেখো √2/1, এই √2টাকে আমরা 2 করে এখানে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এই জিনিসটা হচ্ছে আনসার। মানে এখানে এই 2টা নেই, অপশন এই উত্তর হবে, কারণ ওটা এটা মিসপ্রিন্ট হয়েছে, এই 2টা নেই। এই 2টাকে, এই √2টাকে আমরা এই √r এর সঙ্গে বসিয়ে দিয়েছি। তোমাদের কি ক্লাসটা ভালো লাগছে না? না, এটা ঠিক ক্লাসও নয়, এটা জাস্ট আলোচনার একটা বিষয়। কারণ নিজেদের মধ্যে এত কথা বললে আমারও এখান থেকে কিন্তু একটু অসুবিধা হয়, কারণ তোমরা সংখ্যায় অনেক, আমি সংখ্যায় একা। তো কাইন্ডলি একটু যদি কথা না বলো, আমার মনে হয় সেটা ভালো, তোমাদেরই ভালো হবে, অনেক কিছু জানতেও পারবে। ওকে, পরেরটায় আমরা চলে এসেছি কি? এম ভর ও রো ঘনত্বযুক্ত একটি ক্ষুদ্র বল ρ0 ঘনত্ব সম্পন্ন একটি সান্দ্র মাধ্যমে আস্তে করে ফেলে দেওয়া হলো। কিছু সময় পর বলটি একটি স্থির বেগ নিয়ে পড়তে লাগলো। বলটির উপর ক্রিয়ারত সান্দ্র বল কত? আচ্ছা, এই স্থির বেগ যেখানে বলা হয়েছে কনস্ট্যান্ট ভেলোসিটি, কেউ বলতে পারো এই কনস্ট্যান্ট ভেলোসিটির নাম কি? হ্যাঁ, টার্মিনাল ভেলোসিটি, প্রান্তীয় বেগ। কারেক্ট। তাহলে এখানে এই যখন বলটা যখন নিচের দিকে ফেলা হয়েছে, তখন ওজন ওর নিচের দিকে ক্রিয়া করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর উপরের দিকে ক্রিয়া করবে প্লবতা বল এবং বাবেন্ট ফোর্স। তাহলে দেখো আমরা কি লিখেছি? W ইকুয়াল টু FV প্লাস FV ইকুয়াল টু W মাইনাস FV। এবার ওজন কি? ওজন মানে mg। আর এটা কি? অপসারিত তরলের ওজন। বস্তুর যা আয়তন, অপসারিত তরলেরও তাই আয়তন। তাহলে mg/ρ, তার সঙ্গে ρ0। তাহলে FV কি হবে? mg কমন নেই, 1 মাইনাস ρ0/ρ। তাহলে কারেক্ট অপশন হচ্ছে এ। এটা একটা কোন চ্যাপ্টারের প্রশ্ন? এটা থার্মোডায়নামিক্স। তোমাদের ভালোই পড়াশোনা করেছো, তার মানে একদম কনস্ট্যান্ট আইডিয়া। এখানে কি লেখা আছে বলতো? ওয়াই অ্যাক্সিসে কি দেওয়া আছে? ইউ মানে জানো কি বলতো? ইন্টারনাল এনার্জি, আভ্যন্তরীণ শক্তি। আর এখানে কি দেওয়া আছে? পি মানে প্রেসার। তাহলে বলেছে 2 মোলের একটা গ্যাস,
তার চাপ পি এর সঙ্গে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেখানো আছে সি ও ডি বিন্দুতে। সি আর ডি কোথায়? সি আর ডি এই বিন্দুতে গ্যাসটির তাপমাত্রা বলে দিয়েছে 300 আর 500। সমগ্র পদ্ধতি দ্বারা শোষিত তাপ কত? আচ্ছা, এই প্রক্রিয়াটাতে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত বলতো? 0, কারণ এটা একটা চক্রীয় প্রক্রিয়া। দেখো যেখান থেকে শুরু হয়েছে সেইখানে এসে শেষ হয়েছে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। তাহলে চলো সলিউশনে যাই। সলিউশনে গেলে অ্যাজ ইট ইজ এ সাইক্লিক প্রসেস, চক্রীয় প্রক্রিয়া, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু 0। এ থেকে বি তে যখন যাচ্ছি তখন চাপ ধ্রুবক। এ থেকে বি তে যখন যাচ্ছি দেখো চাপ ধ্রুবক। তাহলে চাপ ধ্রুবক হলে ওয়ার্ক ডান কত? পিডিভি। তাহলে পিডিভি মানে কি? এন আর ডিটি। তাহলে এখানে কত? -2, আর এটা হচ্ছে 200 আর, কারণ টেম্পারেচার এখানে কমে যাচ্ছে। তাহলে এটা হলো -400 আর। যখন বি থেকে সি তে যাচ্ছি, বি থেকে সি, এই দেখো বি থেকে সি, এখানে কি হচ্ছে? ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মানে সেখানে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? এনআরটি ln v2 বাই v1, আর v2 বাই v1 মানে হচ্ছে p2 বাই p1। তাহলে এখানে আমরা পাবো ln2, এই দেখো p2 বাই p1 মানে 2p, আর নিচে 2p0 আর p0। তাহলে এখানে আমরা কি পাবো? -2r 200 ln2। সি থেকে ডি, সি থেকে ডি মানে আবার প্রেসার কনস্ট্যান্ট, তাহলে পিডিভি, তাহলে এন আর ডিটি, তাহলে 2 × 200 আর 400 আর। আর ডি থেকে এ, ডি থেকে এ আবার টেম্পারেচার কনস্ট্যান্ট এন আর টি ln p2 বাই p1। এটা অ্যাকচুয়ালি এখানে একটা মাইনাস হবে, এখানটা একটা মাইনাস হবে, তোমরা এটা করে নাও। এটা হচ্ছে 2r 500 ln2। তাহলে এবার টোটাল ওয়ার্ক W ইকুয়াল টু চারটে ওয়ার্ক যোগ করব। চারটে ওয়ার্ক যোগ করলে আমরা পাবো 400 R ln2। তাহলে মোট সরবরাহিত তাপ, যেহেতু DU ইকুয়াল টু 0, তাহলে DW বসালে 400 R ln2, তাহলে DQ ইকুয়াল টু 400 R ln2। তাহলে কারেক্ট অপশন হচ্ছে এ। এনটিপিতে 2 গ্রাম হিলিয়ামের গ্যাসের স্বাধীনতার মাত্রা জানতে চেয়েছে। ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। হিলিয়ামের স্বাধীনতার মাত্রা কত? 3, কারণ ও এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হয় 3। তাহলে স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। তাহলে এখানে নাম্বার অফ মোলস কত আছে? 4 গ্রাম দেওয়া আছে। হিলিয়ামের হচ্ছে পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব হচ্ছে 2, তাহলে 2/4 ইকুয়াল টু 0.5 মোল, as molecular weight is 4. So total number of molecule n equal to small n into Avogadro's number. এ দেখো small n হচ্ছে 0.2 আর Avogadro's number 6.02 into 10 to the power 23। তাহলে টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, যতগুলো মলিকিউল প্রত্যেকটা 3টে করে আছে, তাহলে টোটাল নাম্বার অফ মলিকিউলস আমরা যেটা পাবো, এটাকে 0.5 দিয়ে গুণ করা মানে এটার অর্ধেক হয়ে যাওয়া। তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে 9.03 into 10 to the power 23। 10 নম্বর, S1 ও S2 দুটি শব্দ উৎস পর্যায়ক্রমে পর্যাবৃত্ত সুসংগত তরঙ্গ নির্ণয় করে। শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে পি বিন্দুতে যে কম্পাঙ্কের জন্য গঠনমূলক উপরিপাতন হবে তা হলো। আচ্ছা বলো তো এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন? হ্যাঁ, কোন চ্যাপ্টার? ওয়েভ না, তরঙ্গ, ঠিক বলছো? এটা হচ্ছে ব্যতিচারের প্রশ্ন। শব্দও ব্যতিচার করে, আলো ব্যতিচার করে। শব্দও ব্যতিচার করে, আলো ব্যতিচার করে। তোমরা মনে মনে আলোটাকে, এই শব্দটাকে কেটে দাও, আলো করে দাও, দেখো এটা ব্যতিচারের প্রশ্ন। গঠনমূলক ব্যতিচার, তার মানে যে কোনো তরঙ্গের ধর্ম এটা। কিন্তু তোমরা পড়েছো কোথায়? ব্যতিচারে, আলোর ব্যতিচারে।
কারণ যখন শব্দ তরঙ্গ পড়েছো তখন ব্যতিচার তোমাদের সিলেবাসে নেই। ব্যতিচার পড়েছো কোথায়? আলোক তরঙ্গের ব্যতিচার। দেখো এখানে আমরা কি করছি, এটা বলে দিয়েছে তো 1 মিটার, এটা 7 মিটার, আর এটা দেখো L1 মানে S1P, এই দূরত্বটা কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। S2P রুট ওভার 10 root 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 7। তাহলে পাথ ডিফারেন্স কত? L2 মাইনাস L1, 7 মাইনাস 5, 2 মিটার। এখন আমরা কি জানি যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়? ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? n ল্যামডা। ইভেন মাল্টিপল মানে কত? 2n ইন্টু ল্যামডা বাই 2। তাহলে 2 কে কেটে দাও না, কি পাবে? n ল্যামডা। তাহলে n ল্যামডা মানে কি? n v বাই f, f মানে ফ্রিকোয়েন্সি। তাহলে f ইকুয়াল টু n v বাই ডেল্টা ল্যামডা। তাহলে n ইকুয়াল টু শব্দের বেগ কত বলেছে? 340 বাই 2। তাহলে n ইন্টু 170। তাহলে n এর ভ্যালু কত? 0, 1, 2, 3, 4, 5। তার মানে এখানে হচ্ছে 0 দিলে 0, 1 দিলে 170, 2 দিলে 340, 3 দিলে 510। তার মানে দেখো তুমি যদি অপশন গুলোতে যাও দেওয়া আছে 170, 340, 510। তাহলে আমাদের অপশন হবে উপরের সবকটি। এটা দেখো একটা ক্যাপাসিটরের প্রবলেম দেওয়া আছে। সমান ধারক, ওই মাঝখানের যে গ্রুপটি বসেছে ওই সাদা জামা, ওই অঞ্চলটা থেকে আওয়াজটা বেশি হচ্ছে, কিন্তু বাকিরা কিন্তু শুনছে। তোমাদের কাছে আমার এটা হাম্বল রিকোয়েস্ট, এত ডিস্টার্ব করলে কিন্তু এই ধরনের জিনিস বোঝানো যায় না। কারণ এটা 1:1 বোঝানো যায়, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা যদি ওখানে একটা ওই রকম সিচুয়েশন তৈরি করো নিজেদের মধ্যে কথাবার্তা বলার, তাহলে কিন্তু বারবার আমার চোখটা ওখানে পড়ে যাচ্ছে। সুতরাং আমার যদি তোমাদের কিছু এক্সট্রা কিছু বলতেও হয়, সেটা কিন্তু আমি মিস আউট করে যাবো। ওকে, সমান ধারকত্ব বিশিষ্ট দুটি ভিন্ন ধারক C1 ও C2 চিত্রের মতো করে লাগানো আছে। এ দেখো C1 আর C2 চিত্রের মতো করে লাগানো আছে। চাবি K এর A ও B দুটি প্রান্তকে V ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে C1 ধারকের মাধ্যমে যুক্ত আছে। এই যে A আর B যখন আছে, তখন এই ব্যাটারিটা শুধু C1 ক্যাপাসিটরকে কি করছে? চার্জ করছে। কারণ আর তো কেউ নেই। দেখো এই বর্তনীতে আর কেউ আছে? আর কেউ নেই। কিন্তু যখনই আমি কিটা ঠেলে এখন বি থেকে এ কে বিচ্ছিন্ন করে বি কে সি এর সঙ্গে যুক্ত করা হলো, মানে এই বিটাকে এই সি এর সঙ্গে যুক্ত করা হলো, তাহলে তখন সার্কিটে তো সেল, এই যে সেলটা সে আলাদা হয়ে পড়ে রইল কি আমার C1 আর C2 এরা প্যারালাল কম্বিনেশনে লাগানো আছে, সমান্তরাল সমবায়ে লাগানো আছে। বলেছে শক্তি ক্ষয় কত হবে, অর্থাৎ সোজা কথায় প্রাথমিক শক্তি কত, অন্তিম শক্তি কত। শক্তির ফর্মুলা হাফ CV স্কোয়ার। এইগুলোই মাথায় ক্লিক করা, যার যত তাড়াতাড়ি ক্লিক করবে, যে যত বেশি করে পড়েছো, যত হাইলাইট করে পড়েছো, তত বেশি তাড়াতাড়ি ক্লিক করবে এবং তাড়াতাড়ি সমাধান করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, যে প্রথমে তো C1টাকে চার্জ করা হয়েছে, তাহলে ইনিশিয়াল এনার্জি কত? হাফ C1V স্কোয়ার, মানে হাফ CV স্কোয়ার। কারণ C1 C2 দুজনের মানই C বলে দেওয়া আছে। এবার যখন ফাইনালি এই পয়েন্টটাকে তুমি বিতে নিয়ে লাগিয়ে দিয়েছো, তখন কি হয়েছে? তখন C1 আর C2 সমান্তরালে রয়েছে। এবার সমান্তরাল ধারকত্ব আমরা কি জানি? স্ট্রেট যোগ C1 প্লাস C2। তাহলে C1 প্লাস C2 মানে 2C। আর কিউ চার্জ তো প্রথমে এর মধ্যেই ছিল, চার্জ তো C2 এর মধ্যে ছিল না, C1 এর মধ্যেই ছিল। তাহলে চার্জ কত ছিল? CV বা C1V। আর C1V মানে C1 তো C বলে দিয়েছে, তাহলে চার্জ কত হচ্ছে? CV। তাহলে এখানে কত দাঁড়ালো? V/2। তাহলে ফাইনাল এনার্জি কত হবে? হাফ C1 VF স্কোয়ার প্লাস হাফ C2 VF স্কোয়ার। কারণ ফাইনালি তো এই দুটো ক্যাপাসিটি তাদের এনার্জি ডিভোট করবে, দুটো ক্যাপাসিটি তাদের এনার্জি দেবে। তাহলে এই দুটোকে যখন আমরা যোগ করলাম, কি পেলাম আমরা? হাফ CVF স্কোয়ার প্লাস হাফ CVF স্কোয়ার, মানে CVF স্কোয়ার। এবার V এর ভ্যালু আমরা বের করেছি V/2, তাহলে 1/4 CV স্কোয়ার।
তাহলে এনার্জির লস কত হবে, হাফ সিভি স্কোয়ার মাইনাস 1/4 সিভি স্কোয়ার ইকুয়াল টু 1/4 সিভি স্কোয়ার। সো পার্সেন্টেজ চেঞ্জ তোমরা জানো যে কতটা পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক কত ছিল, অর্থাৎ চেঞ্জ বাই ইনিশিয়াল। তাহলে ডেল্টা ইউ বাই U1 বা UI ইন্টু 100%, 1/4 সিভি স্কোয়ার, নিচে হাফ সিভি স্কোয়ার ইন্টু 100%, তার মানে আনসার উইল কাম 50%। এটা সব থেকে সহজ সূত্র, সব থেকে সহজ প্রশ্ন না? কোথা থেকে দেওয়া হয়েছে? কারচফস ফার্স্ট ল, নোডাল ল। তাহলে এখানে এই কারেন্ট গুলো এরকম দেওয়া আছে, তোমাদের কাছে জানতে চেয়েছে একটি অংশে তড়িৎ প্রবাহ দেখানো হয়েছে। এই যে এখানে দেখো 2, এটা 2, এইটা I, মানে আমাদের কাছে এই আইটা জানতে চেয়েছে। এ দেখো এটা 2 যাচ্ছে, এটা 2 যাচ্ছে, তার মানে এই দুটোই যাচ্ছে, তার মানে এই ব্রাঞ্চ থেকে ডেফিনেটলি ওকে বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ এরা দুজনই নোডালের দিকে আসছে। এটাকে যদি নোড বলি, তোমরা বাংলায় বলো কি জানো, পর্ব বিন্দু বা সংযোগ বিন্দু যাই বলো, এই সংযোগ বিন্দুর দিকে আসছে, তার মানে এখান থেকে কারেন্টটাকে বেরিয়ে যেতে হবে। তার মানে 2 + 2 + I1 = 0। তাহলে I1 = -4 অ্যাম্পিয়ার মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট ও থেকে বেরিয়ে গেল। এবার ও তে মানে এই আর এলো 4 অ্যাম্পিয়ার, এখানে বেরিয়ে যাচ্ছে I1, এইদিকে I2, তাহলে 4 মাইনাস I -1, কারণ 1 বেরিয়ে যাচ্ছে, প্লাস I2 = 0, তাহলে I2 বেরোলো -3 অ্যাম্পিয়ার মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য আর। তাহলে এখান থেকে এলো 3 অ্যাম্পিয়ার, এখানে বেরিয়ে গেল 1.3, তাহলে 4 প্লাস -1.3, আর এই আইটা বেরিয়ে যাচ্ছে মানে প্লাস I। আমরা তো I কে জানি না বেরিয়ে যাচ্ছে কি এন্ট্রি নিচ্ছে, আমাদের আইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে I = পাওয়া গেল -3.7, তাহলে ইট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট S, মানে এটা S থেকে দূরে চলে যাচ্ছে। এখানে বলা হয়েছে এই একটা লুপ দেওয়া হয়েছে, এটা কারেন্ট ক্যারিং লুপ, তোমাদের ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জানতে চাওয়া হয়েছে। তার মানে এটা ইলেকট্রোম্যাগনেটিজম, আর সাব টপিক হচ্ছে বায়ট-স্যাভার্ট ল। তাহলে বায়ট-স্যাভার্ট ল এর ম্যাগনেটিক ফিল্ড জানো তো, যেদিকে কারেন্ট যায় তোমার ডান হাতের বুড়ো আঙুলকে সেই দিকে ফেলে রাখো, আর বাকি আঙুলগুলো দিয়ে তুমি ওই পয়েন্টটাকে ধরার চেষ্টা করো, বাকি আঙুল দিয়ে পয়েন্টটাকে ধরার চেষ্টা করো। দেখো নিচের যদি এই লাইনটা ধরো, তুমি জাস্ট এই বুড়ো আঙুলটাকে এখানে রাখো, আর ও পয়েন্ট আছে এই যে ধরার চেষ্টা করো, তাহলে আমাদের দিকে, অর্থাৎ তোমরা যেদিকে বসে আছো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেই দিকে। খুব সিম্পল ওয়ে, বেশি জটিল ভাবে মনে রাখার দরকার নেই। বুড়ো আঙুলকে ফেলো, আর বাকি আঙুল দিয়ে যে পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে ধরার চেষ্টা করো, তাহলেই ম্যাগনেটিক ফিল্ড পাবে। তাহলে এ দেখো AD বলে বা DA বলে যে অংশটা, সে কোনো ম্যাগনেটিক ফিল্ড এই ও পয়েন্টে তৈরি করতে পারবে না, কারণ অন দ্য লাইন। CB কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না, অন দ্য লাইন। তাহলে যা কিছু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে DC আর AB। DC আর AB হলো বৃত্তচাপ। বৃত্তচাপের ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি না, বৃত্তচাপের ম্যাগনেটিক ফর্মুলা হচ্ছে μ0I θ/2π। তাহলে AB একটা, এখানে দুটোই থিটা, তাহলে μ0I θ/2πa, এটাও হবে μ0I θ/2πb, শুধু রেডিয়াসটা পাল্টে গেল, কিন্তু একটা ফিল্ড পজিটিভ, একটা ফিল্ড নেগেটিভ। কারেন্টের দিক দেখো, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে। তোমাদের তো একটা আমি দেখিয়ে দিলাম যে ফিল্ডটা এদিকে আসবে, আর উল্টো করে হাত দিয়ে তুমি দেখো ওই ফিল্ডটা এই পেছনের দিকে মানে স্বামীজির ছবির দিকে চলে যাবে। তাহলে ডেফিনেটলি যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা অবভিয়াসলি, এটা দেখো নিচে ছোট আছে, এটা বড় আছে, তার মানে এই ফ্র্যাকশনটা বড়, তাহলে এই ফিল্ডটা মাইনাস এই ফিল্ডটা, তাহলে এইটা হচ্ছে রেজাল্টেন্ট ফিল্ড। বাকিটা সিম্পল অ্যালজেব্রা। এখানে দেখো বলা হচ্ছে একটা এলসিআর সার্কিট, 220 ভোল্ট 100 হার্টজের একটা উৎস আছে, এসি উৎস। তাহলে রোধক ও অ্যামিটারের মধ্যে, রোধক কোথায়, এই যে রোধক, ভিআরটা জানতে চাওয়া হয়েছে। রোধক এই যে এই রোধকের অ্যাক্রসে ভিআর, এখানে অ্যামিটার কথাটা একটা ভুল এসেছে, রোধকের অ্যাক্রসে ভোল্টেজ কত এটা জানতে চাওয়া হয়েছে। দেখো আমরা কি করি, আমরা এলসিআর সার্কিট মানে জানো তো রেজাল্টেন্ট ভি,
ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কোয়ার মাইনাস ভিএল স্কোয়ার মাইনাস ভিসি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এটা 300 আর এটা 300 দেয়া আছে, তাহলে 300 মাইনাস 300 বসিয়ে দিলাম, 300 মাইনাস 300 বসিয়ে দিলে এটা 0, তাহলে অনলি ভি আর স্কোয়ার। তাহলে ভি আর স্কোয়ার ইকুয়াল টু এই ভি সোর্স কত 220 ভোল্ট, তার মানে ভি আর ইকুয়াল টু 220 ভোল্ট। ভি আর ইকুয়াল টু কি আই ইন্টু আর, তাহলে আই ইন্টু আর হলে কি আই ইকুয়াল টু ভি আর বাই আর, তাহলে ভি আর এর ভ্যালু হচ্ছে 220, নিচে আর হচ্ছে 100, তাহলে 2.2 অ্যাম্পিয়ার। Therefore VR equal to 220 ভোল্ট এবং I যেটা সেটা হচ্ছে 2.2 অ্যাম্পিয়ার। আচ্ছা আচ্ছা, এখানে যেটা দিয়েছিল যে ভোল্ট মিটারের ভোল্ট, এখানে যেটা দেয়া হয়েছিল সেটা হচ্ছে উৎসের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে রোধক ও অ্যামিটারের মধ্যে অ্যাকচুয়ালি এই ভিআর কত আর কারেন্ট কত দুটোই জানতে চাওয়া হয়েছে। রোধকের মানে এটা একটু বাংলাটা ভুল হয়েছে, রিডিং অফ দ্য ভোল্টমিটার অ্যাক্রস দ্য রেজিস্টার অ্যান্ড অ্যামিটার, এটা কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজই ভুল হয়েছে। ভিআর আর এখানে কারেন্ট এই দুটো জানতে চাওয়া হয়েছে। এটার উত্তর আমি দেখাবো না। হুইচ অফ দ্য ফলোইং অপশন ক্যান বি কজড প্রডিউস এ প্রপাগেটিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে তৈরি করতে পারে? চটপট এ বি সি ডি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এর দলে কতজন দেখি হাত তোলো তো। এর দলে কতজন? বি এর দলে কতজন? সি এর দলে কতজন? আর ডি এর দলে? তাহলে উত্তর ডি, কারণ ত্বরণ সহ যে আধান চলে সেই কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করে। দিস ইজ ডেফিনেশন বেসড। চলো এইটা করি। এখানে কি বলা হয়েছে? একটা কনভেক্স লেন্স আছে, তার 60 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে। কনভেক্স লেন্স আর কনকেভ লেন্সের মধ্যে দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, আর এই কনভেক্স লেন্স থেকে এই প্লেন মিরর, এখানে একটা প্লেন মিরর রাখা আছে, তার ডিস্টেন্স হচ্ছে 70 সেন্টিমিটার। বলেছে ফাইনাল ইমেজ কোথায় তৈরি হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, এরকম যদি যখন অঙ্ক থাকবে, ছবি আঁকা, ছবি এরকম দেয়া থাকতে পারে, নাও দেয়া থাকতে পারে, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে আমরা কিন্তু ছবিটাকে আঁকবো। ছবিটা না আঁকলে সেটাকে সুন্দর স্কেল পেন্সিল দিয়ে কম্পিটিটিভ আঁকার মতো টাইম নেই, কারণ আঁকার জন্য কোনো এক্সট্রা ক্রেডিট নেই যে আচ্ছা এ এঁকেছে, একে দাও একটা ভুল উত্তরের জন্য নম্বর কেটো না, দিয়ে দাও, এটা কিন্তু বলা যাবে না। তাহলে আঁকবো কার তাগিদে আঁকবো? আমার তাগিদে আঁকবো। আমি আনসার করছি, তাহলে আমার তাগিদেই আঁকবো, রাফ হলেও আঁকবো, তাহলে অন্তত আমাদের একটা কনসেপ্ট পাওয়া যাবে। দেখো এখানে অবজেক্ট আছে, তাহলে অবজেক্ট কত দূরে আছে? 60 সেন্টিমিটার দূরে, তাহলে ইউ হচ্ছে -60। ফোকাল লেংথ আমাদের বলে দেওয়া আছে, ফোকাল লেংথ বলে দেওয়া 1/v -1/60 or 30 বলে দেওয়া আছে। তাহলে এই ফ্র্যাকশনটা সলভ করলে v ইকুয়াল টু পাওয়া যাবে কি 60 সেন্টিমিটার। তাহলে এই কনভেক্স লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে 20, তাহলে এই আলোটা কোথায় এসে, যদি এই কনকেভ লেন্সটা না থাকতো তাহলে কোথায় এসে মিলতো? এইখানে এসে মিলতো, কিন্তু কনকেভ লেন্স আছে বলে সে খানিকটা দূরে গিয়ে মিলবে, এখানে হচ্ছে I2। তাহলে সে কোথায় যাবে? এ 40 সেন্টিমিটার দূরে ভার্চুয়াল ইমেজে তৈরি, ভার্চুয়াল অবজেক্ট হিসেবে ট্রিট হবে। আর ফর দ্য কনকেভ লেন্স এটাকে আমরা 1/v1 1/u1 ধরে নিলাম, ধরে নিলে এটা হচ্ছে v1 হচ্ছে 60 সেন্টিমিটার, মানে এখান থেকে 60 সেন্টিমিটার, তা অলরেডি এটা 70 চলে গেছে, অলরেডি এখান থেকে এই ডিস্টেন্সটা 70 চলে গেছে, তার মানে ও পেছনে কত সেন্টিমিটার হবে? 10 সেন্টিমিটার। তাহলে যদি 10 সেন্টিমিটার হয়, এ তো প্লেন মিরর, তাহলে প্লেন মিরর হলে ও আবার ঠিক 10 সেন্টিমিটার সামনে একটা ইমেজ তৈরি হবে। স্যার আমার সময় আর কতক্ষণ আছে? 15 মিনিট আছে। হ্যাঁ ঠিক আছে, মানে আপনাকে দেখেই ভয় লেগে গেল আর কি। ঠিক আছে ঠিক আছে। তো এখানে মিলিত হওয়ার কথা, তাহলে এই যে মিলিত হওয়ার কথা, এ যেহেতু প্লেন মিরর এইটুকু 10, তার মানে এইটুকু আবার সামনের দিকে এলো প্লেন মিররে, যখন বাই রিফ্লেকশন হলো একটা প্লেন মিররে কি হয়? অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স সমান, তাহলে এইটা চলে গেল 10। তাহলে কনভেক্স লেন্স থেকে কতটা দূরে আছে?
এইটুকু 10, তার মানে এটা 50, 50 থেকে 10 চলে গেল 40, আর এটা হচ্ছে 20, 40 আর 10 60। তাহলে উত্তর হবে কি, কনভেক্স লেন্স বা উত্তল লেন্স থেকে 60 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, 17 নম্বর অঙ্ক। আচ্ছা বলো, এবার বলো। ও এটা বলেই দেওয়া আছে, কি আর বলবো, সবাই হাত তুলে দেবে। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা তো বলেই দেওয়া আছে, এটা আর হাত তোলা তুলে আর কি করবো, সময় নষ্ট করে দরকার নেই। তাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলে দিয়েছে দুটো রেখা ছিদ্রের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি ইকুয়াল টু 5 ল্যামডা, ল্যামডা ওয়েভলেন্থ তার 5 টাইমস, আর ক্যাপিটাল ডি হচ্ছে 10 ডি, মানে হচ্ছে ওই যে দুটো ছিদ্র দুটোর মধ্যে যে ব্যবধান তার 10 গুণ। বলছে পর্দার ওপর যে কোনো একটি ছিদ্রের সামনে প্রাবল্য কত হবে, সর্বোচ্চ প্রাবল্য I0 দেওয়া আছে। তাহলে ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে এত, ডি ইকুয়াল টু এত দূরত্বে রাখা যে কোনো একটি ছিদ্রের সামনে প্রাবল্য কত হবে। তাহলে দেখো এখানে ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব ডিস্টেন্স কত, ডি ইকুয়াল টু 5 ল্যামডা, আর এই স্লিট আর পর্দার মধ্যে দূরত্ব কত, 10 ডি, মানে 10 ডি মানে 10 ইন্টু 5 ল্যামডা মানে 50 ল্যামডা। তাহলে সর্বোচ্চ প্রাবল্য কত, I max equal to I lambda. Now path difference is very important. Path difference is equal to কি, dy cap, এটা হচ্ছে yn, dy capital D by d, তাহলে d by 2, নিচে 10 d, তাহলে d by 20, d by 20 মানে কত, d হচ্ছে 5 ল্যামডা, 5 ল্যামডা বসিয়ে দিলাম, 5 ল্যামডা by 20, তার মানে ল্যামডা বাই 4। তাহলে পাথ ডিফারেন্স দাঁড়ালো আমার ল্যামডা বাই 4। তাহলে ফেজ ডিফারেন্স কত, ফেজ ডিফারেন্সের ফর্মুলা কি, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। তাহলে এখানে ডেল্টা এক্স আমরা পেয়ে গেছি কত, ল্যামডা বাই 4। তাহলে এই ল্যামডা কেটে কুটে গেল, 2 4 কেটে কুটে গেল, পাই বাই 2 মানে 90 ডিগ্রি। এবার যে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের ফর্মুলা কি, I0 cos স্কয়ার ডেল্টা থিটা বা ডেল্টা ফাই বাই 2। তার মানে এখানে কত হয়েছে, ডেল্টা ফাই হচ্ছে 90 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রি বাই 2 মানে কত, cos 45, sin 45 সব আমরা জানি তো 1/√2, তাহলে 1/√2 এর হোল স্কয়ার, তাহলে কি হলো 1/√2 এর হোল স্কয়ার 1/2, তাহলে that will become I0 by 2। এটা কোথাকার অঙ্ক, কোথাকার প্রশ্ন, কোন চ্যাপ্টারের প্রশ্ন, হ্যাঁ ওয়েভলেন্থ পড়েনি কেউ, আবার বলবো। একটি আলোক কোষের উপর সোডিয়াম ল্যাম্প থেকে 0.6, আর পড়তে হবে কি 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 এটা, হ্যাঁ লাইট, ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া, ওইখান থেকে একটা ছেলে ঠিক বলেছে, ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া আইনস্টাইনস ইকুয়েশন, আইনস্টাইনের সমীকরণ। চলো সলভ করি। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলেছে, hc বাই ল্যামডা 1 ইকুয়াল টু 5 প্লাস e v1, কারণ তখন v1টা একরকম, তাহলে hc আর নিচে আমরা ল্যামডা 1 বসলাম 5 e ইন্টু 0.5 বলে দেওয়া আছে। নেক্সট সেকেন্ড কেসে আবার ভ্যালু বলে দেওয়া আছে, এটা পেলাম ইকুয়েশন 2। এবার এই দুটোকে বিয়োগ করছি, দেখো hc এই জিনিসটা বাদ, ইকুয়াল টু ই। এখানে একটা টিপস বলি যে কম্পিটিটিভে যখন তোমরা ক্যালকুলেশন করবে, এরকম একটা ক্যালকুলেশন দিকেই ঘাবড়ে গেলে না, ঘাবড়ে যাওয়ার কিছু দরকার নেই। এ দেখো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -6, এটাকে কমন নিয়ে বের করে দাও। বা যদি তোমরা আরো চাও, এ দেখো এই পয়েন্টের জন্য উপরে একটা 10 উঠবে, তাহলে 10 টু দি পাওয়ার -5 কমন নাও, তাহলে হয়ে যাবে 1/4 - 1/6, বুঝতে পেরেছো? তাই এটা ঘাবড়াবার কিচ্ছু নেই। তাহলে ই ইকুয়াল টু এই জিনিসটি বেরো। এবার ইকুয়েশন 1 এ
আমরা কি করলাম, আমরা এই ভ্যালুটা যেমন ছিল সেই ভ্যালুটা বসিয়ে দিলাম। এই যে ই আর V01 তো 0.5 আছে, এখান থেকে আমরা ফাই হিসেব করবো। ফাই হিসেব করলে ওই একই ব্যাপার, এখানে 0.5 রয়েছে, এই পুরো ব্যাপারটাকে তুমি তুলে দাও, তুলে দিলে দেখো এখানে রয়েছে 1 আর এখানে 0.25, তাহলে পড়ে থাকে কি 0.75, তাহলে ফাই ইকুয়াল টু এই জিনিসটা। এবার তোমাদের উত্তর কিন্তু সবসময় ইলেকট্রন ভোল্টে চাইবে, ইলেকট্রন ভোল্টে চাওয়া মানে ফাই বাই ই। দেখো ই এখানে এইটা বেরিয়ে বসে আছে, এবার বাকি দেখো সব কেটে কুটে গেছে, তাহলে রইল কি পড়ে 0.75 বাই 0.5, 1.5 ইলেকট্রন ভোল্ট। সুতরাং এটায় অঙ্কটা হয়তো তোমরা দেখছো বা পরে ইউটিউবেও দেখতে পাবে, অঙ্কটা সলভ করাটা বড় কথা নয়, টেকনিকটা বড় কথা। 10 টু দি পাওয়ার বা যেটাকে আমরা মাল্টিপ্লায়ার বলি, মাল্টিপ্লায়ারকে সবসময় আলাদা করে দেবে, মূল ক্যালকুলেশনের সঙ্গে মাল্টিপ্লায়ারকে রাখবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যখনই আমাদের ফাইনাল টাচ আপ দেবে সেটা ইলেকট্রন ভোল্ট হবে। ইলেকট্রন ভোল্ট মানে আইদার আমরা দেখবো যে অঙ্কটা দেওয়া আছে, তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সুতরাং যিনি প্রশ্ন করেছেন তিনি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে তোমাদের ক্যালকুলেশনটা সিম্পলিফাই হয়ে যায়, অহেতুক তোমরা নার্ভাস হয়ে যেও না। নেক্সট দেখো, এম ভরের একটি নিউক্লিয়াস নিউ কম্পাঙ্কের রশ্মির ফোটন নির্গমন করে, নিউক্লিয়াসটির আভ্যন্তরীণ শক্তির অপচয় কত হবে? ধরে নাও সি, নাওটা আগে হবে সিটা পরে হবে, যাই হোক এখানে কি হচ্ছে, মোমেন্টাম অফ দ্য ফোটন পিএন ইকুয়াল টু পি নিউ, মানে নিউক্লিয়াসের যা মোমেন্টাম ফোটনেরও তাই মোমেন্টাম, তাহলে মোমেন্টাম অফ ফোটন আর একটা এই মোমেন্টাম অফ নিউক্লিয়াস আর ফোটনের কি হবে আমরা কি জানি, এইচ নিউ বাই সি। তো এই দেখ কি গন্ডগোল, এইচ নিউ বাই সি হবে কি হবে না, নাকি আমি ভুল লিখেছি? হ্যাঁ, তাহলে ফোটনের হচ্ছে এইচ নিউ বাই সি, ফোটনের মোমেন্টাম এইচ নিউ বাই সি। তাহলে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি কত? পিএম স্কোয়ার, মানে ওর যে মোমেন্টাম তার স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে পিএম তো আমরা পেয়ে গেছি, এইচ নিউ বাই সি, তাহলে এইচ স্কোয়ার নিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2mc স্কোয়ার। তাহলে এই যে যখন এ কি হচ্ছে, এই নিউট্রনটা যখন ধাক্কা মারছে, ধাক্কা মেরে ওর ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এর এনার্জিতে কি হবে, রিডিউসড হবে। ফোটন কিছুটা এনার্জি তো কাকে দিয়ে দেবে, নিউক্লিয়াসকে দিয়ে দেবে, তাহলে এখানে ডেল্টা ই কত, এইচ নিউ মাইনাস কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস, তাহলে এইচ নিউ আর কাইনেটিক এনার্জি নিউক্লিয়াস এটা বের করে নিয়েছি, তাহলে এইচ নিউ কমন নিলে এই জিনিসটি চলে আসে। লাস্ট ছবি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে গেট সার্কিট, তাই না? গেট সার্কিটে বলছে কারেক্ট অপশন, মানে কোন জায়গাটা কারেক্ট অপশন হবে, হ্যাঁ, এ বি সি বলো একজন, ডি বলো আরেকজন, হ্যাঁ আচ্ছা এ, ঠিক আছে, এ একদল, বি একদল, সি একদল, ডি। ভোট হয়ে যাচ্ছে, সামনেই ভোট, ঠিক আছে, দেখা যাক রেজাল্ট কি হয়। চলো তার আগে দেখো আউটপুট কি আছে, আর ইচ্ছা এ তো আউটপুট মানে তো উল্টো দিকে সব দিয়ে দিয়েছে। আউটপুট কি আছে, এ ডট বি আর বিসির বার, মানে বিসি প্রাইম বা অনেকে বার বলে, যাই হোক, তাহলে এ বি ইন্টু বিসি প্রাইম। দেখো প্রথম অপশনটা কি দেওয়া আছে, A1 B1 C1, তাহলে AB1 BC1 বিসি প্রাইম 0, তার মানে আউটপুট 0। এ দেখো B1 B1 C0 দেওয়া আছে, তাহলে AB1 BC0 বিসি প্রাইম 1 মানে 1, A0 B0 C1 AB হচ্ছে 0 বিসি হচ্ছে 0 বিসি প্রাইম 1, তাহলে আউটপুট হচ্ছে 0। লাস্টেরটা কি দেওয়া আছে 0 1 1 0 1, তাহলে বিসি প্রাইম 0,
তাহলে আউটপুট দিল, তাহলে কোন দল জিতলো? হ্যাঁ, সি। আমি বারবার বলছিলাম না, কেউ একজন বলো সি সি সি, তাহলে ধরতে পারলেন না, সবাই করে যাচ্ছিল। তাহলে আমরাও কিন্তু ভোটে সবসময় যে সঠিক লোককে চয়েস করি তা হয় না কিন্তু। তাহলে আমরা ওই বলে দিলাম এ, কে বি, কে সি, কে ডি, আমি বলছিলাম কিন্তু বারবার একবার সি বলো, সি বলো, কিন্তু কেউ বলছিলেন না। যাই হোক, তো মোটামুটি পেপারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, 20টা পেপার কমপ্লিট করে দিয়েছি, 20টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের দুটো তিনটে জিনিস বলি একটু, যে কম্পিটিটিভ পরীক্ষা মানে লোকে একটা বদ্ধমূল ধারণা, মানে আমরাও মাঝে মাঝে তোমাদের ভয় দেখাবার জন্য বলি, মানে আমিও আমার বাড়িতে ছেলে মেয়েদের বলি খুব কঠিন, মানে অ্যাজ ইফ জুজু এসে যাবে, ওই জানলা ফালা দিয়ে খোলা থাকলে এসে ঢুকে পড়বে, কামড়ে দিতে পারে, আঁচড়ে দিতে পারে, চুল টেনে দিয়ে পালিয়ে যেতে পারে, মানে এইরকম টাইপের ভয় দেখাই আর কি। কিন্তু অ্যাকচুয়ালি এটা ভয় পাওয়ার কিছু নয়। বিজ্ঞান পড়তে গেলে আমার মনে হয়, আমি সবসময় যতদিন পড়িয়েছি, মানে যতদিন পড়াচ্ছি ততদিন আমি মনে করি ওই WH ওয়ার্ড, মানে কোশ্চেন ওয়ার্ড আছে না, তো ছেলেরা বা ছেলে মেয়েরা প্রথমেই প্রশ্ন করে হোয়াট, কিন্তু যত হোয়াট করবে তার থেকে বেশি হোয়াই করে। যখনই যত বেশি হোয়াই করবে তার মানে তুমি তত বেশি জানছো। কিন্তু ছেলেমেয়েরা আজকাল কিছু না, সবই হোয়াট, স্যার এটার উত্তর কি হবে, ওটার উত্তর কি হবে, সেটার উত্তর কি হবে, কিন্তু প্রশ্নটা কখনোই হয় না এটার উত্তর কেন এটা হবে। এই যত কেন কমে যাচ্ছে ততই সমস্যা আসছে। যদি যত কেন বাড়বে তত কিন্তু জিনিসটা আরো বাড়বে। সুতরাং কম্পিটিটিভ পরীক্ষা মানে ওই বললাম ভয় দেখাবার কোনো জায়গা নয়। তুমি বারবার একটা জিনিসকে পড়ো, সাব টপিক, প্রথমে আগে প্রশ্নটার টপিক, তারপর তার সাব টপিক এবং তার ফর্মুলেশন, এইটা ভালো করে, খুব ভালো করে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। সো তোমাদের অসংখ্য ধন্যবাদ।